একটা ব্যালেন্স শিট করব আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করব। তো এটা করার আগে আমার কিছু একটা বোঝানোর জিনিস আছে, সেটা হচ্ছে শিডিউল 3। শিডিউল 3টা আপনার মনে রাখতে হবে। শিডিউল 3 মনে রাখলে ব্যালেন্স শিট করাটা খুব ইজি। আমি কিভাবে করবেন, আপনার ট্রায়াল ব্যালেন্সটা পড়ার সাথে সাথে কিভাবে ডিসিশন নেবেন চট জলদি, সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমি শিডিউল 3 ফরম্যাটটা দেখাই। এই এই ফরম্যাটটাতে আমাদের ব্যালেন্স শিট হবে। যদি আপনাকে আমি এখন যেটা বলবো সেটা কোম্পানি অ্যাকাউন্ট, সোল প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট নয়, এই ফরম্যাটে এটা হবে না। এই যে ফরম্যাট আমি দেখাচ্ছি সেই ফরম্যাটে এটা হবে। তো এই যে ফরম্যাটটি দেওয়া আছে, এই ফরম্যাটে যেভাবে আপনার পরপর আইটেমগুলোকে, ব্যালেন্স শিটের যে আইটেমগুলো দেওয়া আছে সেই ব্যালেন্স শিটের আইটেম অনুসারে কিন্তু আপনাকে করতে হবে। যেমন ধরুন এই ফরম্যাটে দেখুন, একটা কতগুলো কলাম আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা কলাম আছে। এই সাতটা কলামের মধ্যে আমার যেটা মূল, যেটা আপনাকে করতে হবে ডিটেলস, আপনাকে সম্পূর্ণ এই কলামটা আপনাদের জন্য নয়। এই কলামটা হচ্ছে সিএ একবারে অ্যাডভান্স লেভেলের, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তার অ্যাডভান্স লেভেলের, এটা আমাদের নেই, ইভেন বিকম লেভেলেও নেই। আমাকে করতে হবে এই পোর্শনটা, এইটা আর এইটা। এই তিনটে কলাম হচ্ছে মেন। ব্যালেন্স শিটের যে আমরা মাথাতে লিখি শুরুতে, সেটা কি লিখতে হয়? নেম অফ দ্য কোম্পানি। ধরুন নেম অফ দ্য কোম্পানি আপনার হচ্ছে, এটা হচ্ছে একটা এবিসি কোম্পানি, ব্যালেন্স শিট অ্যাট 31/3/25। তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট। এই অ্যাজ এর কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? আর পার্টিকুলার্স এর মধ্যে যেগুলো আপনাকে মনে রাখতে হবে সেগুলো কিন্তু আপনাকে পরপর মনে রাখতে হবে। আমি একটু মনে রাখার পদ্ধতি বলে দেবো, ঠিক আছে? যখন ব্যালেন্স শিট করবেন, ব্যালেন্স শিটের আইটেম গুলো যেখানে সেখানে বসালে হবে না। আপনার ইচ্ছে গেল বসিয়ে দিলেন, ব্যালেন্স শিট মিলবে কিন্তু মাস আপনার কেটে নেবে। প্রথমে আছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস, এইটা আপনার আপনার আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আমাদের দু ধরনের লাইবিলিটিস। ওটা একটা কোম্পানি, আমাদের বলতে অ্যাজ ইফ আই এম আ কোম্পানি। তো কোম্পানির দু ধরনের লাইবিলিটিস হয়। একটা হচ্ছে আপনার শেয়ার সংক্রান্ত, এই শেয়ার হোল্ডার যারা আছেন, তারা মালিক যারা, তাদের হচ্ছে এই দুটো, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অ্যান্ড মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। এই তিনটে, ঠিক আছে? আর আদার্স লাইবিলিটি অর্থাৎ ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, এটা হচ্ছে ইন্টারনাল, আর এইটা, এগুলো হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। মাউস দিয়ে লেখাটা খুব টাফ। প্রথম হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ডস, এক নম্বর হচ্ছে শেয়ার ক্যাপিটাল, দুই নম্বর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এক নম্বরটা আপনাদের কি কি থাকবে সেটাও আমি বলে দেবো। শেয়ার ক্যাপিটাল থাকবে, রিজার্ভ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট যদি হয় তাহলে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মাস্ট থাকবেই। মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট, অর্থাৎ কোম্পানি মানি রিসিভ করেছে শেয়ার দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত শেয়ার ইস্যু করেনি, টাকাটা কোম্পানির কাছে আছে, তার মানে এই ফান্ডটাতে রাখা থাকবে। এইটা আপনার থাকবে না, ইন জেনারেল থাকবে না, এটা সিএ লেভেলে থাকে। আরেকটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন মানে পেন্ডিং অ্যালটমেন্ট, এটাও থাকবে না, তাহলে এই নাম্বারটা থাকবে না।
এইটা থাকবে না, শেয়ার ক্যাপিটাল থাকবে, রিজার্ভ এন্ড সারপ্লাস থাকবে। চলে যায় 3 নাম্বার, তার মানে এই নাম্বারটা আপনার না থাকার সম্ভাবনা 100%, 99% বললাম, আমি 100% বলবো না। 3 নাম্বারটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। আর এইটাকে মুখস্থ করার জন্য একটা ফর্মুলা বলে দিই। আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে একটা দপ্তর আছে যার নাম হচ্ছে, যে দপ্তরে আমাদের সার্ভিস রেকর্ড সেল আছে, সার্ভিস রেকর্ড SRMS বলে আমরা এটাকে, SRMS, যেমন SRMS, পরপর আপনার এটা মনে থেকে যাবে, SRMS সেল বলি আমরা। যাই হোক, এটা একটা আপনার মনে রাখার জন্য, আমি পার্সোনালি মনে রাখার জন্য তৈরি করেছিলাম, এখন মুখস্থ হয়ে গেছে সবকিছু। এরপরে আসছে আমরা নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিসটা কি? কারণ যে লায়াবিলিটিস গুলো কারেন্ট নয়, যে লায়াবিলিটিস গুলো আপনাকে 1 বছরের পরে যে লায়াবিলিটি পরিশোধ করতে হতে পারে, নন কারেন্ট লায়াবিলিটিস, মোর দ্যান 1 ইয়ার লায়াবিলিটি। একটা হচ্ছে লং টার্ম বোরোইং, ব্যাংক থেকে লোন নেওয়া, ঠিক আছে, কোন ডিবেঞ্চার ইস্যু করে রেখেছে লং টার্ম, সেটা। ডিভার্ট ট্যাক্স লায়াবিলিটি এটা থাকবে না আপনাদের, ঠিক আছে। ডিভার্ট ট্যাক্স লায়াবিলিটি মানে হচ্ছে কোম্পানির ট্যাক্স পেমেন্ট ডিউ আছে, গভর্নমেন্টের কাছে ট্যাক্স পেমেন্ট ডিউ আছে, সে ডিভার্ট ট্যাক্স লায়াবিলিটি নেট। আদার লং টার্ম লায়াবিলিটিস থাকবে, আদার্স লং টার্ম লায়াবিলিটিস থাকবে, থাকার সম্ভাবনা বেশি। তাহলে এইটা থাকবে, এটা থাকবে, আর লং টার্ম প্রভিশনও থাকবে, ঠিক আছে। এখন এইটা মনে রাখবেন কি, LDOL আছে, দেখুন লং টার্ম বোরোইং। যে কেন বলছি বলুন তো, আপনি যখন ব্যালেন্স শিটটাতে লিখবেন না, কখনো আদার লং টার্ম লায়াবিলিটিটা লং টার্মের আগে লিখতে পারবেন না, আপনাকে লং টার্ম বোরোইং লেখার পরে এটা লিখতে হবে। এটা যদি না থাকে তখন এটা লিখবেন, এটা যদি না থাকে তখন এটা লিখবেন, কিন্তু আপনাকে এই সিকোয়েন্সে, এই পরপরেই লিখতে হবে। আপনি যে কোনো ব্যালেন্স শিট খুলে দেখুন, ঠিক আছে, যে কোনো প্রবলেম সলভ দেখুন বই থেকে, এই সিকোয়েন্সে এই পরপরে আপনাকে লিখতে, এর বাইরে আপনি লিখতে পারবেন না। তাহলে এই জিনিসটা, প্রথমে লং টার্ম বোরোইং, তারপর ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি, তারপর আদার লং টার্ম লায়াবিলিটিস, তারপর হচ্ছে লং টার্ম প্রভিশন। এটা কোনটা কি আমরা প্রবলেম সলভ করলে বুঝতে পেরে যাব। এরপরে হচ্ছে আপনার কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি যেটা হচ্ছে আপনার, যে লায়াবিলিটিটা 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে পরিশোধ করতে হয়, তাহলে শর্ট টার্ম, তাহলে শর্ট টার্ম বোরোইং, শর্ট টার্ম লোন। ট্রেড পেয়েবল, ক্রেডিটারদেরকে টাকা দিতে হবে 1 বছরের মধ্যে, ট্রেড পেয়েবলটা। এই দুটো, উপরের দুটো থাকবে, এই দুটো আপনাদের থাকবে, থাকার সম্ভাবনা হয়েছে, ট্রেড পেয়েবলটা থাকবে, শর্ট টার্ম বোরোইং থাকতে পারে না পারে, কারণ এই দুটো থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এরপর আসছি total outstanding dues of micro enterprise and small enterprise and total outstanding dues of creditors other than micro enterprise। কারণ আমার যদি কোনো ডিউজ থাকে, সেই ক্ষেত্রে এই ভাগ করে আমাকে বলে দিতে হবে যে MSME কত পাবে আর আদার আউটস্ট্যান্ডিং কত হবে। বেসিক্যালি এটা আপনার থাকবে না, আপনাদের জন্য থাকবে না। থাকলে মনে রাখবেন, এটা বেসিক্যালি আলাদা করে আপনাকে লিখতে হবে যে টোটাল আউটস্ট্যান্ডিং ডিউজ মাইক্রো এন্টারপ্রাইজের জন্য কত। এই যে এটার জন্য একটা কোম্পানি ক্ষুদ্র শিল্পদের কাছ থেকে মাল কিনেছে, তাদেরকে টাকা দেয়নি, তার জন্য কিন্তু স্পেশাল ভাবে ব্যালেন্স শিটের মধ্যে উল্লেখ করতে হবে। আর আদার টোটাল আউটস্ট্যান্ডিং ডিউজ অফ ক্রেডিটার্স আদার দেন মাইক্রো, আমার যদি 1 লাখ টাকা আপনার ক্রেডিটার থাকে, ঠিক আছে, 1 লাখ টাকা যদি ক্রেডিটার হয়, তাহলে এখানে আপনাকে কত, হয়তো 10,000 টাকা আছে, এটা স্মল কার থেকে 10,000 টাকা নিয়েছি, এদের কাছ থেকে 90,000, সেটা ভাগটা আমাকে এখানে লিখতে হবে। এই জন্য বলছি যে এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে থাকবে না। এরপর হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড শর্ট টার্ম প্রভিশন, এই দুটো থাকার সম্ভাবনা আছে। তাহলে এইটাতে কি হলো দেখুন, এইটাতে কি হলো, STOS,
এসটিওএস, এসটিওএস, হ্যাঁ, শর্ট টার্ম বোরিং, ট্রেড পেয়েবল, আদার কারেন্ট লাইবিলিটিস আর শর্ট টার্ম প্রভিশন, এসটিওএস মনে রাখার জন্য। এরপর হচ্ছে আসে, তাহলে আমি কি দেখলাম? প্রথমে আমি যদি লাইবিলিটিস দিকে দেখি তাহলে কি দেখলাম? এসআরএমএস, এস আর এম এস, এই একটা দেখলাম, ঠিক আছে, এসআরএমএস। আর কি দেখলাম? এল ডি ও এল, এটা দেখলাম। আর এস টি ও এস, সবগুলো দেখুন। এটা এসটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, মানি রিসিভ, আপনার পেন্ডিং রিসিভ ওয়ারেন্ট। এটা হচ্ছে শেয়ার, শেয়ার আপনার ইয়ে করেছে, কি বলে, শেয়ারটাকে শেয়ারটাকে, এসটা হচ্ছে আপনার এখানে শেয়ার ক্যাপিটাল, শেয়ার অ্যাপ্লিকেশন মানে পেন্ডিং অ্যালটমেন্ট, শেয়ার অ্যাপ্লিকেশন মানে এটা নিয়েছে। এসটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন মানে পেন্ডিং অ্যালটমেন্ট, এসটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন মানে পেন্ডিং অ্যালটমেন্ট, শেয়ার অ্যাপ্লিকেশন মানে নিয়েছে, এখন শেয়ার অ্যালটমেন্ট করা হয়নি, আলাদা করে দেখাতে হয়। হ্যাঁ, লং টার্ম বোরিং, লং টার্ম বোরিং, হ্যাঁ, এটা লং টার্ম বোরিং। আর কি কি দেখলাম? হ্যাঁ, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটিস, আদার্স লং টার্ম লাইবিলিটিস আর লং টার্ম প্রভিশন, শর্ট টার্ম লাইবিলিটিস, ট্রেড পেয়েবল, আদার শর্ট টার্ম লাইবিলিটিস, আর হচ্ছে আপনার এসটা হচ্ছে শর্ট টার্ম প্রভিশন। তাহলে আবার এটা হলো আমার লাইবিলিটিসটা, এসআরএমএস, এলডিওএল, এসটিওএস। এইভাবে সংক্ষেপে মনে রাখলে আপনার পরীক্ষাতে, যেহেতু আপনাকে পরপর লিখতে হবে তাই জন্য এটা মনে রাখতে হবে। এরপর দেখুন নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান, যেটাকে আমরা আগে যেটা ফিক্সড অ্যাসেট বললাম, যেটা আমরা পূর্বে ফিক্সড অ্যাসেট বলতাম, তাই না? এটাকে আমরা আগে ফিক্সড অ্যাসেট বলতাম, ফিক্সড অ্যাসেট, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট, গুডউইল, ট্রেড, গুডউইল, প্যাটেন্ট, এগুলো হচ্ছে আপনার ইনটেনজিবল অ্যাসেট। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, আপনার থাকবে কোনটা? 100% অঙ্কে আপনার এটা প্রপার্টি প্ল্যান এগ্রিমেন্ট থাকবে, এটা থাকবেই, এটা থাকার সম্ভাবনা আছে, এটা থাকবে না, এটা থাকবে না। নন কারেন্ট ইনভেস্টমেন্ট থাকবে, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, অর্থাৎ এক্সট্রা ট্যাক্স পেমেন্ট করা আছে, এটা অ্যাসেট বলে, এটা থাকতে পারে না পারে। লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস, এটা থাকার সম্ভাবনা আছে। আর আদার কারেন্ট অ্যাসেট থাকতে পারে না পারে, এটাও থাকতে পারে, আমি ঠিক দিলাম। তাহলে এইখান থেকে যদি আপনি শর্ট থাকেন, দেখুন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, এটা এই যে লং টার্ম কারেন্ট অ্যাসেটের আন্ডারে এইগুলো, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। 4 নম্বর হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, আন্ডার ডেভেলপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট মধ্যে আছে, এখন ইনটেনজিবল অ্যাসেট কমপ্লিট হয়নি। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, লং টার্ম লোন অ্যাডভান্স আর আদার নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এটা তো শর্ট আছে। হ্যাঁ, পিক ইন ডিএলও, পিক ইন ডিএলও, এখন লেখা যায় PICINDLO, পিক ইন ডিএলও। আপনি এটা ডাউনলোড করতে পারেন বইটা, দেখুন ICAI.org, এখানে ডাউনলোড করতে পারেন। কারেন্ট অ্যাসেট, কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, হ্যাঁ, স্টক, ট্রেড রিসিভেবল, ডেটার্স, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোন অ্যাডভান্স, আদার কারেন্ট অ্যাসেট। এখানের মধ্যে কারেন্ট ইনভেস্টমেন্ট থাকতে পারে, ইনভেন্টরি থাকবে, রিসিভেবল থাকবে, এইটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট এখানে। তাহলে এইটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটের আপনার কি গেল, কারেন্ট অ্যাসেটটা। এরপরে যাবো, এটা আবার ব্যালেন্স শিটটা হয়ে গেল। লাইবিলিটি দেখলাম, এটা লাইবিলিটি। তারপরে আপনার
নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এই যে ফরম্যাটটা আমি বললাম, এটা যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করছেন ততক্ষণ পর্যন্ত মনে রাখাটা খুব টাফ। তার জন্য আসুন আমরা প্র্যাকটিক্যালি করি, সেখানে দেখি আমরা কি কি পাচ্ছি। এই যে চারটা আপনাকে দেখালাম, মানে ব্যালেন্স শিটের যে আমি চারটা দেখালাম সেটা কি কি পাচ্ছি। তার আগে আমি প্রফিট লস এর ফরম্যাটটাও দেখিয়ে দিই। প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ও প্রফিট লসের ফরম্যাটটাও দেখিয়ে দিই, নিচের দিকে আছে, একটু যেতে হবে। কতটা করব কতটা দেখব, এটা বেসিক জিনিস। এই বেসিক জিনিস না দেখলে ডাইরেক্টলি প্রবলেমে ঢুকে গেলে একটু প্রবলেম হয় বুঝতে, যে কোথায় কি বসছে। এই যে এটা হচ্ছে আপনার পিএল এর ফরম্যাট, পার্ট 2 তে আছে পিএল এর ফরম্যাট। স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, আগে আমরা কি বলতাম, প্রফিট অফ লস অ্যাকাউন্ট বলতাম, এখন বলা হয় স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। কোম্পানির নাম এবিসি, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, এটা হচ্ছে এখানে কিওয়ার্ড, ফর দ্য ইয়ার এন্ডেড, হ্যাঁ 31/3/25। আর এখানে ছিল আমার এবিসি লিমিটেড। এইখানে যদি আপনি 1000 এ করেন তাহলে 1000 করতে হবে, না রুপিসে, আমাদের ইন জেনারেল আমাদের রুপিসে হয়। এখানে আসুন, ফার্স্টে দেখুন রেভিনিউ ফ্রম অপারেশন। আমি কলামগুলো বলে দিই কোন কোন কলামটা ইম্পর্টেন্ট। এই কলামটা, এইটা আর এইটা, এটা কিন্তু নয়, এটা আপনার নয়। ঠিক আছে, এই কলামটা নোট নাম্বার, এই কলামটা নোট নাম্বারটিকে রাফ ওয়ার্ক করে যেটা আমরা নোট নাম্বার করে বলবো রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে একটা কোম্পানি মূলত যে বিজনেস করে সেই বিজনেস থেকে তার আয়। ঠিক আছে, ধরুন একটা স্টিল কোম্পানি স্টিল বিজনেস করে, ঠিক আছে, স্টিল বিজনেস করে যে তার রেভিনিউটা করবে সেটা, ধরুন একটা 6 কোটি টাকার ইয়ে করেছে, রেভিনিউ করেছে, আর আদার্স লাইট হয়তো ন্যাপথলিন বিক্রি করেছে, আদার্স কোনো প্রোডাক্ট বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা বিক্রি করেছে, সেটা আদার ইনকাম হয়ে যাবে। বা কোনো ও কোনো ইনভেস্টমেন্ট করেছে, ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পেয়েছে, সেই ইনভেস্টমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে, একটা হোটেলে কি করে, হোটেলে তো খাবার দেয়, খাবারের সাথে যদি ধরুন একটা হোটেলে আদার কিছু বিজনেস করে, সিগারেট বিক্রি করে, পান বিক্রি করে, আদার্স ইনকাম অন্য কিছু করে, তাহলে তাদের ইনকাম হচ্ছে, সে কোনো ইন্টারেস্ট পেলো। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমার আমার এটা হচ্ছে মূলত হচ্ছে সেল। আপনি যদি এখানে কি আছে, আমার ওই আগের ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা, আমার যে আগের ব্যালেন্স শিটের ফরম্যাট, এই দিক কি আমার থাকতো কি ডেবিট, ব্যালেন্স শিটের ফরম্যাট বলছি, প্রফিট ও লস অ্যাকাউন্টের যে ফরম্যাট আগে, এই যে ক্রেডিট, তাহলে এখানে আবার কি থাকতো, হ্যাঁ বাই সেল, এটা হচ্ছে সেলটা। ঠিক আছে, আর এখানে কি, যেমন ডিভিডেন্ড ইনকাম করেছে, ডিভিডেন্ড থেকে আয় হয়েছে, হ্যাঁ ডিভিডেন্ড থেকে আয় হয়েছে, এটা হচ্ছে ধরুন ইন্টারেস্ট থেকে আয় হয়েছে, হ্যাঁ বাই ইন্টারেস্ট, হ্যাঁ আদার্স, এই যে আদার্স ইনকাম গুলো আসবে সেটা হচ্ছে আদারটা, মানে মূল সেলটা আসবে এখানটাতে, আর আদার গুলো যোগ হয়ে আসবে এখানটাতে। ঠিক আছে, তাহলে এখান থেকে টোটাল যেটা হলো, এখানে টোটাল যেটা হবে সেটা এটা হয়ে গেল। এরপর হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সে কি আছে, কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, অর্থাৎ আমার মেটেরিয়াল পারচেস, আমার যে মেটেরিয়াল কনজিউম হয়েছে, টোটাল কত টাকার মেটেরিয়াল কনজিউম হয়েছে সেটা দেওয়া থাকবে। 2 নম্বর হচ্ছে পারচেস অফ স্টক ইন ট্রেড, কত টাকা স্টক ইন ট্রেড আমি একটা কোম্পানি কমপ্লিট এটা অনলি মেটেরিয়াল কনজিউম করছে, কোনো প্রোডাকশন করে, তাহলে সে মেটেরিয়াল কনজিউম করবে, সে প্রোডাকশনে করে আবার ও আদার্স ইনকাম ট্রেড স্টক ইন ট্রেডও রাখে, তাহলে সে ট্রেডটাও আসবে। হতে পারে যে আপনার কোনো কোম্পানির কস্ট মেটেরিয়াল কনজিউম নেই, সে মেটেরিয়াল কনজিউম করবে কি, সে তো কোনো প্রোডাকশন করে না, শুধু ট্রেডিং করে, ট্রেড এসআইটি করে, হ্যাঁ স্টক কিনে বিক্রি করে, মাল কিনে মাল বিক্রি করে, তাহলে তার এটা আসবে। ঠিক আছে, চেঞ্জেস ইন ইনভেন্টরিজ ইন ফিনিশ গুডস, এটা কি, এটা হচ্ছে আমাদের যে ইনভেন্টরিজ আছে তার ওপেনিং মাইনাস ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং মাইনাস ক্লোজিং, চেঞ্জেস ইনভেন্টরিজ অফ দ্য ফিনিশ গুড,
ফিনিশ গুডের যে আমার ওপেনিং আর ক্লোজিং সেটা হচ্ছে এইটা, সেটা প্লাসও হতে পারে, হতে গেলে আমি ওপেনিং ছিল 1000, হ্যাঁ ক্লোজিং হচ্ছে 2000, ঠিক আছে, তাহলে -1000 হয়ে গেল, হতে পারে, কারণ আমি তো মাঝখানে মালপত্র কিনেছি, ঠিক আছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টক ইন ট্রেড, এইটা হচ্ছে আপনি স্টক ইন ট্রেড এর ক্ষেত্রে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা হচ্ছে আপনার যেটা কাজ আমার ইনকমপ্লিট আছে, আর স্টক ইন ট্রেড মানে মালটা যেটা মজুদ আছে। এরপর আসছে এমপ্লয়ি বেনিফিট। এমপ্লয়ি বেনিফিট মানে হচ্ছে আমি ওই স্যালারি, ওয়েজেস, ঠিক আছে, এমপ্লয়ি, আমার প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার শেয়ার, ঠিক আছে, এই জিনিসটা এখানে আসবে এক জায়গাতে। এই যে আপনি ফরম্যাটটা দেখছেন, এই ফরম্যাটটা কিন্তু আপনার আগে যে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, সেই ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে যদি মন দিয়ে দেখেন, তাই এইখানটার মধ্যে আপনার ট্রেডিং অ্যাকাউন্টও রয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার আপনার পিএলটা, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স, এমপ্লয়ি পেছনে যা খরচা করেছি। ফাইন্যান্স কস্ট, ফাইন্যান্স কস্ট বলতে আমি বরোইং করেছি, আমি লোন নিয়েছি, বিভিন্ন রকম আমার যে ফাইন্যান্স কস্ট আসে, ঠিক আছে, আমি অন্য কোনো ফাইন্যান্স করতে গিয়ে আমার কিছু ইনভেস্ট করতে গিয়েও খরচা হয়, ব্রোকারকে টাকা দিতে হয়, ফাইন্যান্স কস্ট, ঠিক আছে, আমি ইনভেস্টমেন্ট করতে গিয়ে খরচা হয়েছে, আমি তারপরে হচ্ছে আপনার কি বলে ওই আমি লোন নিয়েছি তার জন্য ইন্টারেস্ট পে করতে হয়েছে, ফাইন্যান্স কস্ট। এটা হচ্ছে আপনার আগে করতেন ডেপ্রিসিয়েশন গুলো এক একটা আপনার কি বলে ফিক্স অ্যাসেটে, বিভিন্ন ফিক্স অ্যাসেট যেগুলো থাকতো, বিল্ডিং, তারপর হচ্ছে আপনার মেশিন, ফার্নিচার, সমস্ত ডেপ্রিসিয়েশন গুলো এক জায়গায় করে আপনি যোগ করে এটাকে যত যোগ করে যেটা হবে সেটা আপনার ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন বসিয়ে দিতে হবে। এখানটাতে যত আমার ডেপ্রিসিয়েশন সমস্ত যোগফল নোট করতে হবে। নোট মানে হচ্ছে আপনার একটা রাফ ওয়ার্ক করতে হবে, নোটস অ্যাকাউন্ট বলে এটাকে, সেটা যোগ করে বসিয়ে দেবে। এই আদার্স এক্সপেন্সেস যা যা উপরে থাকলো না সবগুলো আমার আদার হয়ে যাবে। হ্যাঁ, এইটা আদারটা যেই আমি বসিয়ে দিলাম তখন আমার টোটাল এক্সপেন্সটা বেঁচে গেল। টোটাল এক্সপেন্সটা যেই বেরিয়ে গেল তাহলে উপরে তো আমার টোটাল ইনকাম এখানটাতে আছে। আমার এক্সপেন্সের আগে এখানটাতে টোটাল ইনকাম আছে, তাহলে এই যে টোটাল ইনকাম হলো আর এখানে টোটাল এক্সপেন্স হলো, দুটোর মধ্যে মাইনাস করলে আমার টোটাল প্রফিটটা চলে এলো। এখানে কিন্তু গ্রস প্রফিটে কোনো গল্প নেই, গ্রস প্রফিট আমার আগেই সবকিছু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার প্রফিটের লসের স্টেটমেন্টের ফরম্যাট, ঠিক আছে। তাই এইগুলোকে কিন্তু আপনাকে পরীক্ষাতে পরপর লিখতে হবে। প্রথমে হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, তারপর হচ্ছে আদার ইনকাম, যে টোটাল ইনকাম হলো, তারপর হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্সের এইগুলো হচ্ছে সমস্ত এক্সপেন্স। কি এক্সপেন্স? কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, পারচেজ অফ স্টক ইন ট্রেড, হ্যাঁ, চেঞ্জেস ইন ইনভেন্টরিজ অফ ফিনিশড গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ড স্টক ইন ট্রেড, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন, আদার এক্সপেন্স, এই সমস্ত মিলে আমার পিএলটা তৈরি হবে। আসুন আমরা একটা প্রবলেম করি, তাহলে আপনি বুঝতে পারবো যে যেটা বলা হচ্ছে সেটা কি হয়, তার অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে। এখানে আমার একটা ট্রায়াল ব্যালেন্স আছে হরিয়া কেমিক্যালসের, ঠিক আছে, হরিয়া কেমিক্যালসের যে ট্রায়াল ব্যালেন্সটা আছে সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। আর যখন ব্যালেন্স শিটটা করবেন, আর কি আমি একটু ছোট করে দিই, যখন ব্যালেন্স শিটটা পড়বেন পড়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে কোনটা কোথায় যাচ্ছে। দেখুন আপনাকে এইটা হচ্ছে ইনভেন্টরি, এইটা হচ্ছে ইনভেন্টরি, তার মানে এটা হচ্ছে ওপেনিং স্টক, এটা হচ্ছে ওপেনিং, তার নিশ্চয় ক্লোজিং আছে, তাহলে ওপেনিং মাইনাস ক্লোজিং, দেখুন ক্লোজিংটা কোথায় আছে, কত আছে, নোটস টু আপনার এডিশনাল ইনফরমেশনে ক্লোজিংটা দেওয়া আছে, ইনভেন্ট ক্লোজিং, তাহলে 8230000 একসাথে এইটাকে আমি বলেছিলাম ওপেনিং মাইনাস ক্লোজিং, তাহলে এইটার সাথে মাইনাস, হ্যাঁ, 8230000, ঠিক আছে। এটা করে যেটা হবে সেটা আমার আপনার ইয়ে হয়ে যাবে, মানে কি বলবো, আপনার ওই যেটা আপনার, দাঁড়ান 1 মিনিট, সেটা ওই যে চেঞ্জ ইন ইনভেন্টরিজ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ ইন ইনভেন্টরি, দেখুন এটার সাথে যদি বিয়োগ করেন
এটা হয়ে যাবে হচ্ছে আপনার 1,43,000 হয়ে যাবে, 1,43,000। এটা কিন্তু দেখুন এটা বেশি আছে, তাই জন্য এটা মাইনাস হলে এটাকে ব্র্যাকেটে লিখতে হয়। ঠিক আছে, এটা মাইনাস হলে এটা এইভাবে কিন্তু প্রথম এই দেখুন ফার্নিচার আছে, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন আপনি দেখেছেন, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন এডিশনাল ইনফরমেশন একটাই দেওয়া আছে, ফার্নিচার ডেপ্রিসিয়েশন নেই, তাহলে ফার্নিচার বলতে এটা বসে যাবে। তাহলে এটা হচ্ছে পিপিই, এটা হচ্ছে পিপিই, পিপিই। এটা যে ডিসকাউন্ট দিয়েছে, ডেবিট সাইডে আছে ডিসকাউন্ট দিয়েছে, এটা যে এক্সপেন্স, আমি শুধু এক্সপেন্স লিখে দিচ্ছি। লোন টু ডাইরেক্টরস, শর্ট টার্ম লোন, হ্যাঁ এটা যে লোন শর্ট টার্ম বোরিং, এসবি লিখে দিলাম। অ্যাডভার্টাইজমেন্ট, এটা লিখে দিলাম, অ্যাডভার্টাইজিং খরচা এক্সপেন্স। ব্যাড ডেটস এক্সপেন্স। কমিশন দেখুন ডেবিট সাইড আছে, কমিশন দিয়েছে এক্সপেন্স। ঠিক আছে, মেটেরিয়াল কনজিউম হচ্ছে বলছিলাম, মেটেরিয়াল কনজিউম এটা পিএল এ যাবে, হ্যাঁ মেটেরিয়াল কনজিউম এটা হচ্ছে এক্সপেন্স, পিএল এ যাবে। প্ল্যান এন্ড মেশিনারি এটা হচ্ছে আমার কি প্ল্যান এন্ড মেশিনারি পিপিই। এটা যে রেন্টাল এক্সপেন্স, রেন্টে কত খরচা করেছি, তাহলে এইগুলোকে আমি আদার এক্সপেন্স করে দিচ্ছি। ওই, এটা হচ্ছে ওই, এটা হচ্ছে ওই, এটা কমিশনটা ওই, এটা কিন্তু আদার্স এক্সপেন্স নয়, এটা হচ্ছে মেটেরিয়াল কনজিউমে যাবে, এটা হচ্ছে মেটেরিয়াল কনজিউম, এটা হচ্ছে মেটেরিয়াল কনজিউম, এমসি করে দিলাম। ঠিক আছে, প্ল্যানের এটা হয়ে গেল। রেন্টাল, কারেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক, এটা ক্যাশ সি। বোঝানোর জন্য ইনভেস্ট অন ইন্টারেস্ট অন লোন, তাহলে এটা হচ্ছে ফাইন্যান্স কস্ট এফসি। প্লিনারি এক্সপেন্স, এটা আদার এক্সপেন্স ওই। ফিকচার্স, এটা হচ্ছে পিপিই অ্যাসেট, এটা হচ্ছে ওয়েজেস, এটা হচ্ছে এমপ্লয়ি কস্ট ইসি। কনজিউমেবল, কনজিউমেবল কি হবে, এটা হচ্ছে আদার এক্সপেন্স, এটা হচ্ছে আদার এক্সপেন্স। ফিউল ল্যান্ড, এটা হচ্ছে পিপিই। তাহলে প্রথমেই আপনি যখন ব্যালেন্স শিটটা পড়ছেন চটচট করে এগুলোকে আপনার মার্ক করে নিতে হবে। তাহলে দেখুন আমার ব্যালেন্স শিটের এই ডেবিট সাইডটা হয়ে গেল, ব্যালেন্স শিটে হয়েছে ট্রায়াল ব্যালেন্স শিট। শেয়ার ক্যাপিটাল, এখানে আছে 25 লাখ শেয়ার আছে 10 ইচ, হ্যাঁ একটা ডিক্লারেশন দিতে হয়, ডিক্লারেশন দিতে হয় 10 ইচ মানে কি, 10 ইচ মানে হচ্ছে আমার এখানে এটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল, আর কিছু লেখা নেই, তাহলে এটা ইকুইটি শেয়ারটা হচ্ছে আমার সাবস্ক্রাইব ক্যাপিটাল কত, এটা হচ্ছে সাবস্ক্রাইব ইস্যুড এন্ড সাবস্ক্রাইব, এটাই হচ্ছে ইস্যুড এন্ড সাবস্ক্রাইব, ইস্যুড এটাকে বলা হয় ইস্যুড এন্ড সাবস্ক্রাইব, হ্যাঁ 25 লাখ। তাহলে আমার ক্যাপিটালটা কতগুলো শেয়ার আছে, 10 টাকা করে শেয়ার আছে 25 লাখ, কারণ আমার 2.5 লাখ শেয়ার আছে। কত শেয়ার আছে, 2.5 লাখ শেয়ার আছে। হ্যাঁ বোঝানোর জন্য টাইম নিচ্ছি। এটা হচ্ছে 11% ডিবেঞ্চার্স, তাই না, 11% ডিবেঞ্চার্স কি, এটা লং টার্ম বোরোইং, এলবি লং টার্ম বোরোইং। এটা ব্যাংক লোনের ক্ষেত্রে যদি আপনাকে কিছু বলে দেওয়া থাকে যেটা শর্ট টার্ম মানে লং টার্ম, তাহলে সেটাই নেবেন, কিছু যদি বলা না থাকে সেটা লং টার্ম নেবেন। লং টার্ম এটা হচ্ছে আপনার এটা লং টার্ম বোরিং, এটাও এলবি। ঠিক আছে, ট্রেড পেয়েবেল, ট্রেড পেয়েবেল শব্দ আমি কি বলছিলাম, শর্ট টার্ম, দেখুন এসও এসেছিল, এসটিও এসেছিল, তাই না, এই দেখুন ট্রেড পেয়েবেল হচ্ছে শর্ট টার্ম, হ্যাঁ শর্ট টার্ম লাইবিলিটি, এটা হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটি এসটিএল। সেলস, হ্যাঁ সেলসটা কি, সেলসটা হচ্ছে আমার অপারেটিভ ইনকাম, সেলসটা হচ্ছে আমার অপারেটিভ ইনকাম, তাই তো, সেল হচ্ছে আমার অপারেটিভ ইনকাম।
রেভিনিউ ফ্রম অপারেশন, এটাকে বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশন, আরএফও, রেভিনিউ ফ্রম অপারেশন। রেন রিসিভ, এটা হচ্ছে আদার ইনকাম ওআই। ট্রান্সফার ফিজ, কোন কারণে পাওয়া গেছে ট্রান্সফার ফিজ একটা ওআই, আদার ইনকাম। তার মানে এটা হচ্ছে আপনার, আমরা যে আমাদের যে আগেকার যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টের যে আপনার ইয়েটা ফরম্যাটটা, সেখানে যে আমরা ক্রেডিট সাইডে লিখতাম বাই রেন্ট রিসিভ, বাই ট্রান্সফার ফি, এইগুলো হচ্ছে সেটা। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে এটা আগেকার রিজার্ভ। হ্যাঁ, প্রফিট এন্ড লস মানে হচ্ছে আমার এটা রিজার্ভ, এটা হচ্ছে রিজার্ভ। এই যে ডেপ্রিসিয়েশন প্রভিশন মেশিনের উপরে, এটা হচ্ছে আমার কি হবে, এইটা দেখুন আপনি এতগুলো পড়লেন, কোন ফিক্সড অ্যাসেটের মধ্যে মানে পিপিএ, এটা তো একটা পিপিএ ডেপ্রিসিয়েশন, পিপিএ এর কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, একটা ডেপ্রিসিয়েশন পেলাম। তার মানে এই যে আমার মেশিনটা আছে, এই মেশিনটা কত টাকার মেশিন আছে, তাহলে আমার মেশিন আছে ধরুন 8,60,000 টাকা, 8,60,000 টাকার মেশিন আছে, তার থেকে আমার মাইনাস হয়ে যাবে কত, 1,76,000, তাহলে মেশিনটার বুক ভ্যালু দাঁড়াবে এইটা। এটা যে মাইনাস করলে যত হবে, অর্থাৎ হচ্ছে 7,14,000 টাকা মেশিনটার বুক ভ্যালু দাঁড়াবে। তাহলে আমার আর কোনো ডেপ্রিসিয়েশন নেই। তাহলে সমস্ত পিপিই গুলো যদি যোগ করে দেন, হ্যাঁ, সমস্ত পিপিই গুলো যোগ করে যদি পিপিতে বসিয়ে দেন, কটা পিপি হচ্ছে, একটা, দুটো, এখানে নিচের দিকে একটা, তিনটে আছে, তিনটে, চারটা, প্লাস হচ্ছে এইটা, এই চারটা যোগ করে পিপিতে বসিয়ে দিলেন, বা নোটস টু অ্যাকাউন্টে লিখলেন, জিনিসটাকে কিভাবে লিখবেন সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে আমার ব্যালেন্স শিটে কোন জিনিসটা কোথায় যাবে। দেখুন আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিন্তু একটা স্পষ্ট দেখা যাচ্ছে আদার ইনকাম কোনগুলো, ইনভেন্টরি আমার কি আছে না আছে, পিপি কি আছে, সব দেখুন হয়ে গেল। এখান থেকে কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করে রাফ হিসাব করেন না, ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে। আমি ব্যালেন্স শিটটা একটা তৈরি করতে পারবো না এই কারণে, এখানে মানে আমার আরেকটা কারেন্ট ইয়ারের প্রফিটটা আমি বার করতে পারিনি। কারেন্ট ইয়ারের প্রফিট বার করতে গেলে আমাকে কি করতে হবে, কারেন্ট ইয়ারের প্রফিটটা বার করতে গেলে দেখুন কি করতে হবে আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটরটা নিই, এখানে দেখুন আরএফও আছে, এটা আরএফও প্লাস আদার ইনকাম দুটো আছে। তাহলে এই তিনটে যদি আমি যোগ করি, এই তিনটে যদি আমার যোগ করি, আমার হয়ে যাবে, এই তিনটে মিলে আমার যোগ করলে হয়ে যাচ্ছে 4,3,2,4,0,0,0 যোগ করে দেখুন, এটা 56,000 টাকা হচ্ছে। 56,000 টাকার তাকে 68,000 যোগ করে দেখুন, যেমন 1,24,000 হচ্ছে, তাহলে 43,24,000 হয়ে গেল। তাহলে এইটা আমার হয়ে গেল ইনকামটা। হ্যাঁ, এইটা হয়ে গেল আমার ক্রেডিট সাইডে টোটাল ইনকামটা। এরপরে যদি সমস্ত এক্সপেন্স গুলো আমি যোগ করে মাইনাস করে দিই, আমি প্রফিটটা পেয়ে যাবো। সমস্ত এক্সপেন্স, যতগুলো এক্সপেন্স আছে, হ্যাঁ, সমস্ত এক্সপেন্স গুলো যোগ করুন, এখানে কিন্তু একটা ব্র্যাকেটে যতগুলো যোগ হবে তার সাথে এটা মাইনাস হয়ে যাবে। সেইটা হয়ে যেটা হবে, সেই পরিমাণটা দাঁড়াবে আপনার, ধরুন আমি কি যোগ করবেন, এক্সপেন্সের মধ্যে এটা যোগ করবেন, এটা যোগ করবেন, এটা যোগ করবেন, ঠিক আছে। রেন্ট, এটাও এক্সপেন্স আছে, রেন্টাল এক্সপেন্স, এটাও যোগ করবেন, ঠিক আছে। আমরা আপে দেখাচ্ছি, ক্যাশ যোগ করবো না, ইন্টারেস্ট, এটা এফসি, এটাও যোগ করবো, এটা তো এক্সপেন্স আমার, যতগুলো এক্সপেন্স আছে প্লেন, এটাও এক্সপেন্স, ঠিক আছে, এটাও এক্সপেন্স, ওসি, এটাও এক্সপেন্স, যতগুলো এক্সপেন্স আছে সমস্ত যোগ করার পরে এইটার সাথে যদি বিয়োগ করে দিই, আমার তাহলে নেট আমার প্রফিটটা চলে আসবে। তাহলে দেখা যাক আমাদের এই জিনিসটা কিভাবে আমার সলিউশনের মধ্যে করা আছে। আসুন সলিউশনটা একবার দেখে নিই। আমি নোটস অ্যাকাউন্টে ডাইরেক্টলি নোটস অ্যাকাউন্টে চলে যাই, কিভাবে রাফ ক্যালকুলেশন করতে হয়। নোটস অ্যাকাউন্টে চলে যাব, কিভাবে রাফ ক্যালকুলেশন করেছে একবার দেখিয়ে দিয়ে, দেখুন একবার মুখস্থ হয়ে গেছে। দেখুন এরপর শেয়ার ক্যাপিটাল কত ছিল, 25 লাখ টাকা। শেয়ার ক্যাপিটাল ছিল 25 লাখ টাকা,
ওকে, আর কি ছিল? এই যে 25 লাখ টাকা এখানে একটা বার লিখেছে, এখানে একবার লিখেছে, কেন বলুন তো? এটা হচ্ছে, এটাকে বলে, এটা বলে ডিসক্লোজ, ডিসক্লোজ করতে, এটা কি আছে, এটাকে ডিসক্লোজ করতে হয় কি আছে। ঠিক আছে, তার মানে আমার অথরাইজ শেয়ার ক্যাপিটাল 25 লক্ষ টাকা, আমার আপনার ইস্যুড এন্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, এইটা টোটাল জিনিসটা অথরাইজ ক্যাপিটাল আমার যেটা বলে দেওয়া আছে সেটাই হচ্ছে আপনার ইস্যুড করা আছে। এটা কিন্তু ডিসক্লেমার, এটা কিন্তু এর সাথে যোগ হবে না, এটা কিন্তু ডিসক্লেমার, মনে রাখতে হবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল টেনে আমার 25 লাখ টাকা আছে, এইটা আমার আসলটা। রেভিনিউ ফ্রম রেভিনিউ, রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস দেখুন, প্রফিট আমার এত টাকা পিএল ছিল, অলরেডি রিজার্ভ ছিল, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, আমি যদি এটা দেখাই, এই টাকাটা, এই টাকাটা, ওইটা রিজার্ভটা যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, এইখানে সলিউশনের মধ্যে চলে যান, এখানে লিখলো আমরা ওই টাকাটা, প্লাস আমি যে ব্যালেন্স শিট, প্রফিট ব্যালেন্স শিট থেকে এটা পরে লিখতে পারবো, এটা এখন আমি লিখতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমি টোটাল ইনকামের সাথে টোটাল এক্সপেন্সটা মাইনাস করলে এটা আসবে, সেটা আমি ক্যালকুলেশনে পিএল এ পাওয়া যাবে। এটা এটা পিএল ছাড়া আপনি করতে পারবেন না। ঠিক আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস বললাম, এটা এটা পিএল থেকে আসবে, এখন আসছে না, এই দুটো যোগ করে এটা আসবে। লং টার্ম বোরিং আপনার দেখুন, লং টার্ম বোরিং লেখা আছে 11 ডিবেঞ্চার্স, আর ব্যাংক লোন ছিল আপনার 6,45,00,000 টাকা, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখুন, এই যে ব্যাংক লোন 64500 আর 11, এই দুটো যোগ করলে আমার ওই টাকাটা চলে আসবে। ঠিক আছে, এই দুটো। ঠিক আছে, এরপর যে পিপিএটা বলছিলাম, যে যত আমার প্রপার্টি গুলো আছে সেগুলো এখানে লেখা আছে, ফিক্সড অ্যাসেট গুলো, এটার কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, সেটাই এমনটা হয়ে গেল, নেট ব্লক হয়ে গেল এইটাই। ফিক্সড ফার্নিচারের কোনো আমার ডেপ্রিসিয়েশন ছিল না, সেটা হয়ে গেল। পিকচারের আমার কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, সেটা হয়ে গেল। সমস্ত গুলো এক জায়গায় করা হচ্ছে। প্ল্যান অ্যান্ড মেশিনারি, এই টাকাটা ছিল একটা 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 প্রভিশন দেওয়া আছে 1,46,000 টাকা, ডেপ্রিসিয়েট প্রভিশন দেওয়া আছে, মাইনাস করলে আমার আমার একটা নেট ব্লক হলো, নেট ভ্যালু দাঁড়ালো। টুলস এন্ড ইকুইপমেন্ট এই টাকাটা আছে, এটাই থাকলো টোটাল, তার মানে আমার নেট অ্যাসেট ছিল এইটা, সেখান থেকে আমার এটা ডেপ্রিসিয়েশন হয়ে গেল, এইটা আমার ব্যালেন্স শিটে যোগ হয়ে যাবে। পিপিএ বলে লিখবো ব্যালেন্স শিটে। হ্যাঁ, সলিউশনে আমার ব্যালেন্স শিটে পিপিএ লেখা আছে, কি বলে সলিউশনে পিপিএ লেখা আছে। এই যে পিপিএ লেখা আছে, ওই যে ওই টাকাটা মাইনাস করে আমার এই টাকাটা হলো। ঠিক আছে, এরপরে আসছে আমার নেক্সট, হচ্ছে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমার ক্যাশ ছিল, ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট বলে একটা জিনিস ছিল, কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে 45,000 টাকা, আর ক্যাশ ছিল 8,000 টাকা। মোট আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে মাত্র 53,000 টাকা। সেটা আমার চলে যাবে, মনে রাখবেন এটা। আমার ক্যাশ এন্ড কারেন্ট, আপনার কারেন্ট সেটে চলে যাবে এটা। শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস আছে, কাকে দিয়েছিল? ডাইরেক্টরকে। শর্ট টার্ম লোন ডাইরেক্টরকে দিয়েছিল, এই যে লোন টু ডাইরেক্টর 80,000 টাকা দিয়েছিল, সেটা এখানে এলো। এটা জাস্ট রাফ ওয়ার্ক এক্সট্রা, আদার ইনকামে যখন দুটো ইনকাম ছিল, আদার ইনকামে এইটা। ঠিক আছে, তারপরে দেখুন, চেঞ্জ ইন ইনভেন্টরি, দুটো ইনভেন্টরি, ক্লোজিং ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, এটা ইয়ে করে দেওয়া হচ্ছে, বিয়োগ করা হয়েছে। দেখুন ক্লোজিংটা বেশি আছে, তাই ব্যাকেট লেখা আছে, মাইনাস হবে। এমপ্লয়ি বেনিফিট আমার ওই যে ছিল মাত্র 9 লক্ষ টাকা। ফাইন্যান্স কস্ট আছে আমার দুটো, একটা ইন্টারেস্ট অন ব্যাংক লোন, একটা ডিবেঞ্চার, সেটা যোগ করা হলো। আদার্স এক্সপেন্সেস, যতগুলো আদার্স এক্সপেন্স আছে, আমি যেগুলো আদার্স ওসিএসসি করে লিখেছিলাম, সবগুলো এক জায়গায় যোগ করা হলো, সেই অ্যামাউন্টটা হচ্ছে 4,46,000 টাকা। এই 4,46,000 টাকা আমার আদার ইনকামে। দেখুন এরপরে আমার ব্যালেন্স শিটের মধ্যে প্রফিট লস পয়েন্টে এই অ্যামাউন্ট গুলো বসিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ওখানে আমার নোট টু অ্যাকাউন্টে রাফে করে দেওয়া হলো,
সেইগুলো আমার এখানে দেখুন সবগুলো এখানে যোগ করে লিখে দেওয়া হয়েছে, মানে সেটাকে ডাইরেক্টলি এখানে ডাইরেক্টলি বসানো হয়েছে। আমি বললাম না পরপর লিখতে হবে বলছিলাম, যেমন এই যে এইটা এইটা, তাহলে আমার টোটাল ইনকাম হয়ে গেল। এক্সপেন্স গুলোর মধ্যে কস্ট অফ মেটেরিয়াল কনজিউম ডাইরেক্ট দেওয়া আছে, এটা আমার ক্লোজিং আর আপনার ওপেনিং ক্লোজিং মিলে এটা হলো, ঠিক আছে, ওপেনিং ক্লোজিং মিলে এটা হলো। এরপর আসছে আপনার কস্ট অফ মেটেরিয়াল কনজিউম ডাইরেক্ট দেওয়া আছে, এমপ্লয়ি কস্ট আমার টোটাল আপনার ওয়েজেসটা পেলাম আমার 9 লাখ টাকা। ফাইন্যান্স কস্ট আমার হয়েছে 1,71,000 টাকা। আদার্স এক্সপেন্স হচ্ছে 4,76,000। টোটাল আমার হয়ে গেল এক্সপেন্সটা হয়ে গেল 37,23,000 টাকা। তাহলে আমার এই দুটোর মধ্যে মাইনাস করলে আমার প্রফিট হয়ে গেল, আপনার প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল, প্যাট বলে এটাকে, প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি। হ্যাঁ, প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল 6,01,000 টাকা। এই 6,01,000 টাকাটা আমার কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে রিজার্ভে গিয়ে, ওই যে বলছিলাম যেটা না করলে বসাতে পারবো না, সেটাই আমার এই ব্যালেন্স শিটে আমার এখানটাতে, ব্যালেন্স শিটে এখানে 6,01,000 টাকা এখানে বসেছে। এই রিজার্ভ এন্ড সারপ্লাস, এই যে ওখানে 1,39,000 টাকা আপনার পিএল এ ছিল, ট্রায়াল অ্যাকাউন্টে কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু 1,39,000 টাকা আমার ট্রায়াল ব্যালেন্সে ছিল, অলরেডি রিজার্ভ ছিল পিএল, ঠিক আছে, পিএলটা ছিল দেখুন 1,39,000 টাকা, 1,39,000 টাকা। সেইটা আমার এখানে যেটা আমার পিএল থেকে যেটা এলো 6,01,000 টাকা, সেটা যোগ হয়ে আমার রিজার্ভ এন্ড সারপ্লাস হলো 7,40,000 টাকা। তাহলে এই টোটাল জিনিসটা দেখুন এখান থেকে চলে এলো। ওই যে নোটস অ্যাকাউন্টটা করলাম, এখান থেকে দেখুন পিপি সমস্ত সমস্ত জিনিসগুলো এখানে চলে এসছে। সেটা আমার টোটাল আমার ব্যালেন্স শিটে হয়ে গেল 46,66,000 টাকা। লাইবিলিটি এবং আমার অ্যাসেট মিলে গেল, এবং প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যা যা ছিল সেসব ওই নোটস অ্যাকাউন্ট থেকে নিয়ে যোগ করে বসিয়ে দেওয়া হলো, তারপর এটা হয়ে গেল। তাহলে আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার বললো আমি আরো এগুলোতে জাস্ট প্লিজ একটা বেসিক জিনিস দেওয়া আছে। এরপরে যখন ডিটেলসে যাবো, অনেক আমরা এডিশনাল ইনফরমেশন দিয়ে করা থাকবে, ডিটেলসে যাব, ঠিক আছে। তো এটা আজকের মতো থাক। আজকে আমি এটা দেখালাম আপনাদেরকে। এই জিনিসটা প্রথমে যখন আপনারা করবেন, বারবার বলছি আমি, যে আপনি কিন্তু করার সাথে সাথে কিন্তু আপনি নোট করে নেবেন কোনটা কি আইটেম আছে। আপনি যদি সোল প্রপার্টিশিপেও করেন আর কি, তখন শর্ট নোট কোশ্চেনের মধ্যে একটা লিখে দিলেন যে কোনটা কোথায় যাবে। কোনটা কোথায় যাবে করলে একটা স্পষ্ট ধারণা হয়ে গেল যে আমার আমার কিভাবে ব্যালেন্স শিটটা হবে। মানে বেসিক্যালি কোম্পানি অ্যাকাউন্টে ব্যালেন্স শিট করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু ওই জিনিসটা মনে রাখতে হবে। আবার বলে দিচ্ছি দেখুন, হ্যাঁ আবার বলে দিচ্ছি, কোম্পানি অ্যাকাউন্টে ব্যালেন্স শিটের মধ্যে যেটা আমার থাকবে সেটা হচ্ছে এই শিডিউলের মধ্যে যেটা আমি দেখালাম, এই যে জিনিসগুলো এসআরএমএস, এলডিওএল, এসটিওএস, ঠিক আছে, পিক, পিকিন, পিকিন ডিএলও, সিআইটি, ডিএসও, এই জিনিসগুলোকে যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ব্যালেন্স শিটটা খুব ইজি হয়ে যাবে। এবং মার্কস কাটতে পারবে না। আপনার ব্যালেন্স শিট মিললেই তো ব্যালেন্স শিট হবে না, তার একটা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে। আর আমার যেহেতু আই এম নট এ ইউটিউবার, আমি ইউটিউবার নই, আমার ইউটিউব করার প্র্যাকটিসও নেই, আর ইউটিউবের মধ্যে এই মাউস দিয়ে লেখা এইসব প্র্যাকটিস নেই, স্বাভাবিকভাবে হাতের লেখা এখানে ভালো হচ্ছে না, ঠিক আছে। আর আপনার দেখুন কনসেপ্টটা ক্লিয়ার হলে হচ্ছে। ওকে, আজকের মতো থাকলো। আমরা পরের দিন আর একটা ব্যালেন্স শিট করবো। প্রতিদিন একটা করে যদি ব্যালেন্স শিট করা যায়, আমার মনে হয় 2-4 দিনের মধ্যে এই আইডিয়াটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনার পরবর্তী ভিডিওগুলো এটাই তো নয়, মূল তো নয়, একটা এমন একটা চ্যানেল যে চ্যানেলে আপনি টোটাল 6টা সাবজেক্টেরই এখানে আইডিয়া পাবেন। একটা মানুষ তো 6টা সাবজেক্টে পাণ্ডিত্য অর্জন করতে পারে না, কিন্তু দীর্ঘদিনের চর্চার ফলে বেসিক আইডিয়াগুলো প্রত্যেকটা সাবজেক্টে আমার হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের বেসিক আইডিয়াগুলো হয়ে গেছে, দীর্ঘদিন ধরে রয়েছে বলে বেসিক আইডিয়া রয়েছে। সেই বেসিক আইডিয়া থাকলেই কিন্তু আপনারা মোটামুটি ধরে রাখতে হবে আপনাকে 290 থেকে 300 নম্বর আপনার রিটিনে তুলতে হবে। 290 থেকে 300 নম্বর রিটিনে তুললে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। 290 টু 300 আপনাকে 450 মধ্যে তুলতে পারলে কেউ আপনাকে আটকাতে পারবে না, ঠিক আছে।
পড়াশোনা করে যান এবং এই ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।